কখন এসেছেন? তাজদার বলল। অনেক আগে। কত আগে? যত আগে এলে ক্ষুধা লাগে। যেটা ভেবেছে ঠিক সেটাই। শায়না আরও খোঁচালো। দুপুরে খাওয়া হয়নি? খেয়েছি, সেগুলো পেটে থাকার কথা না। তিতলিকে ডেকে বলুন তো কিছু নিয়ে আসতে। তেঁতুলি নেই? আপনি একবারও ডেকেছেন? আন্দাজে বলছেন না? তাজদার মাথার পেছনে চুলে হাত বোলাতে বোলাতে বলল। তেঁতুলিকে আমি বলতে পারবো না। কেন পারবেন না? তেঁতুলি আমার কাজ করবে কেন? কারণ আপনি ওর ভাই। বউ থাকলে বোনেরা ভাইয়ের সেবা করে না, তেঁতুলি তার ব্যতিক্রম হবে কেন? শায়না ঠোঁটের কোণা হাসি রেখা টেনে বলল। তিতলিকে আমি গিয়ে বলছি কিছু নাস্তা পাঠাতে। বলেই শায়না বেরিয়ে যাচ্ছিল। দরজার কাছে এসে ঘাড় ফিরিয়ে তাজদারের দিকে তাকালো। মুখটা দেখে এত হাসি পেল শায়নার। হায় হায়, এটা কোন তাজদার সিদ্দিকী? তিতলি নাস্তা নিয়ে এলো, ঘরে ঢুকে বলল। কফিটাও নিয়ে আসি ভাইয়া, শাইনার নাকি হাঁটতে ভালো লাগছে না। তাজদার মাথা নাড়ল। তিতলি ট্রে রেখে চলে যাচ্ছিল, তখনই তাজদার জানতে চাইল। শাইনাকে বলবে জরুরি কথা বলার জন্য ডাকছি, কষ্ট করে হলেও যেন আসে। শায়না তার কফিটা নিয়ে এলো, টেবিলে মগটা রেখে শক্ত হাতে চেপে ধরে রাখলো। চোখ বুজে রাখলো। ঘন ঘন শ্বাস পড়ছে, হাত পা কেমন অবশ অবশ লাগছে। কানের ভেতর অদ্ভুত শব্দ হচ্ছে। পেট গুলিয়ে বুকের কাছে কি যেন দলা পাকিয়ে আছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে, ধীরে ধীরে ডাকলো। শাইনা। শায়না ওভাবে মগটা চেপে ধরে দাঁড়িয়ে আছে। তাজদার আবারও ডাকলো। মমতাজ। সে এবার দাঁড়িয়ে পড়ল। শায়নার পেছনে এসে দাঁড়াতেই শায়না হঠাৎ করে তার দিকে ফিরে বুকের সাথে মাথাটা লেপ্টে দিল। তাজদার হকচকিয়ে গেল। শায়না গায়ের ভার ছেড়ে দিয়েছে। তাজদারের আপাদমস্তক জমে গেল। তাজদারের কথা অনুযায়ী ডাক্তার নিয়ে এলো তৌসিফ। ডাক্তার তাজদার ছাড়া ঘরে কাউকে অ্যালাউ করেনি, কারণ তাজদার চায়নি। ডাক্তার সর্বপ্রথম খুশির সংবাদটা তাজদারকে দিল। তাজদার সিদ্দিকী ঠিক এই ভয়টাই পাচ্ছিল কেন যেন। সে অবশ্যই খুশি হয়েছে এতে, কিন্তু আর কাউকে খুশি হতে দেয়নি। সে ডাক্তারকে বলেছে বিষয়টা গোপন করতে। ডাক্তার চলে যেতে তাজদার ঠোঁটের কাছে হাত রেখে ভাবুক দৃষ্টিতে শায়নার মুখের দিকে চেয়ে রইল। সত্যিটা কাউকে জানতে দেওয়া যাবে না, কিন্তু নিজের গর্ভে একটা বীজ বেড়ে উঠছে, সেটা শায়না বুঝতে পারবে না। না, তাকে কিছু একটা করতে হবে, বুঝতে দেওয়া যাবে না। শায়নাকে সে শর্ত দিয়েছিল, বেবি নয়তো লন্ডন যাত্রা। তাকে কিছু একটা করতে হবে। শায়না না জানার জন্যে তাকে যা যা করতে হয় সে তাই তাই করবে। শায়নার পাসপোর্ট চলে এসেছে তাজদারের হাতে। আইএলটিএস রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে। শায়না গত 2-2.5 মাস ধরে ভালো মতো প্রিপারেশন নিচ্ছে, কিন্তু কনফিডেন্স পাচ্ছে না। স্পিকিংয়ে সে দুর্বল, বুঝতে পারলেও বলাটা তার জন্য সহজ হচ্ছে না। তৌসিফ তাকে বলেছে অতিরিক্ত চিন্তা না করতে, তবুও চিন্তা যাচ্ছে না। তাজদার সিদ্দিকীও তাকে বলেছে মনে সাহস রাখতে। আর 2 মাস সময় আছে তাজদারের হাতে, এরই মধ্যে লন্ডন ব্যাক করতে হবে। ঝিমলিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, বাড়ির সবাই ওখানে চলে গেছে। বাড়িতে শায়না একা। তাসনুবা রাতে আসবে। শায়নার সাথে টুকটাক কথা বলে, তাও প্রয়োজনে। তাজদার বাড়ি আসছে বলেছে ফোনে, কিন্তু এখনও আসার নামগন্ধ নেই তার। শায়না রান্নাঘরে কাজ শেষ করে আরেকটু বই খুলল। ইংরেজি নিয়ে তার অনেক ভয় ছিল। এই পরীক্ষা দেওয়ার সাহসটা তাকে তাজদার সিদ্দিকী জুগিয়েছে। নইলে মনে হয় না সে কোনোদিনও এত সাহস দেখে আইএলটিএস দেওয়ার নাম নিতে পারত। এই সাবজেক্টটাকে সে আগে কত ভয় পেত, এখন বেশ মজাই লাগছে। এই জন্যে স্যারেরা বলতেন ইংলিশের মজা যে বুঝতে পেরেছে ওইটাই তার প্রিয় সাবজেক্ট হয়ে গেছে। শায়নাকে বলা হয়েছিল আয়নার সামনে দাঁড়িয়ে স্পিকিং প্র্যাকটিস করতে, সে তাই তাই করছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে প্রশ্ন করছিল, আবার নিজেই উত্তর দিচ্ছিল। টানা 2 মিনিট কথা বলতে পেরে সে খুশিতে লাফিয়ে উঠল। গলায় ওড়না ঝুলিয়ে ঘুরতে ঘুরতে বলল। পেরেছি পেরেছি। তারপর তাজদারের মতো গম্ভীর গলায় বলল। শায়না মমতাজ, নো হাঙ্কি পাঙ্কি, প্র্যাকটিস অ্যাগেইন। বলেই চোখে মুখে তাজদারের একটা ভাইব এনে মোটা গলায় বলল। You know, Shaina Mumtaz, English is just a way to communicate, so don't worry too much about it. বলা শেষে শায়না আয়নার দিকে তাকিয়ে মুখ মোচড় দিয়ে বলল। তাজদার দরজার কাছে এসে দাঁড়িয়ে তার কাণ্ড কারখানা থেকে হতভম্ব হয়ে গেছে। শায়না মমতাজ কোনোদিনও এই রূপে তার সামনে আসেনি। তার সামনে যেন একটা আলাদা খোলস পড়ে থাকে। সে অনেকক্ষণ আড়ালে দাঁড়িয়ে চুপচাপ শায়নাকে দেখল। শায়না ভোকাবুলারি মুখস্থ করতে করতে ঠোঁটে লিপস্টিক দিল, কপালে কয়েকটা চুল নামিয়ে তা আঙ্গুলে পেঁচিয়ে পেঁচিয়ে কোকড়া করে দিল। তারপর নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, ওড়না কাঁধে ঝুলিয়ে দেখলো, গলায় ঝুলিয়ে দেখলো, মাথায় ঘোমটা দিয়ে দেখলো, লাজুক লাজুক হাসলো, আবারও মুখ মোচড় দিল, জিহবা বের করে দেখালো। কিছুক্ষণ পর আবারও চোখে কাজল দিল, হাতে চুড়ি পরলো, চুড়িগুলো নাড়াচাড়া করলো হাতে পরার পর। সামনে চুল ফিরালো, কানের পাশে কয়েকটা ফুল গুজলো। তাজদারের কাছে সবটাই অবিশ্বাস্য লাগছে। শায়না মমতাজ তাকে নিজের স্বরূপটা দেখায় না কেন? সে হুট করে এসে পড়েছে এমনভাবে, ঘরে ঢুকে এলো দরজা ঠেলে। শায়নার সাথে সাথে ফুল সরিয়ে ফেললো, ওড়না দিয়ে ঠোঁট মুছে ফেললো হালকা করে। চুড়ি খুলতে খুলতে বলল। ভাবির অবস্থা এখন কেমন?
তাজদার তাকে পিট করে দাঁড়িয়ে ঘড়ি খুলতে খুলতে বলল। শায়না একটু চিন্তিত হলো, বলল, কফি আনবো? আমি করে নেব। কেন? আমি করে আনছি। দুধের বোতল বের করে রেখেছি কিনা মনেও পড়ছে না। সে বেরিয়ে গেল। কফিটা নিয়ে কিছুক্ষণের মধ্যে হাজির হলো। তখন তাজদার ওয়াশরুমের ভেতর, মুখে ঘন ঘন পানির ঝাপটা দিয়ে সে আয়নার দিকে তাকালো। অপরাধীর মতো দেখাচ্ছে তাকে। এটুকু অপরাধ তাকে করতেই হতো। শায়না কফিটা রেখে বিছানার উপর থাকা রিপোর্টটা হাতে নিল। তার রিপোর্ট। ওই দিন চেক আপ করিয়ে এসেছিল। রিপোর্ট আজ নিয়ে এসেছে তাজদার। শায়না রিপোর্টটা বের করে দেখলো। হরমোন ইমব্যালেন্স, পলিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পেট ব্যথা, মাসিক অনিয়মি এইসবের লক্ষণ। ছোট থেকে অপুষ্টিতে ভুগেছিল সে। বয়ঃসন্ধি তার জীবনে অনেকটা দেরিতেই এসেছিল। তার পিরিয়ড হয়েছে অনেক দেরিতে। অনেকে তো বলেছিল কোনোদিনই হবেই না, বেটা ছেলেদের মতো হবে সে। যদিও পরে হয়েছে, কিন্তু তখন থেকে তার পিরিয়ড অনিয়মিত। মা তো সারাক্ষণ ভয়ে থাকতো বাচ্চা কাচ্চা হবে না এই নিয়ে। এখনও সেই ভয়টা পান উনি। শায়না কখনো এইসব নিয়ে এতটা ভাবতো না, কিন্তু আজ চোখটা কেমন ঝাপসা হয়ে উঠল তার। তাজদার সিদ্দিকের কাছে এই বিষয়টা বিরক্তিকর হয়ে উঠবে না তো? তাজদার ওয়াশরুম থেকে বের হয়েছে, খেয়াল হতে এসে চোখের জল আড়াল করে নিল। তাজদার হাত থেকে রিপোর্টটা নিয়ে নিল ও বলল, পড়ায় ফোকাস করার দরকার। শায়না চুপ করে রইল। তাজদার মাথাটা মুছতে লাগলো। শায়না তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, রিপোর্টে কি লেখা স্পষ্ট বুঝতে পারছি না, যদি আপনি একটু বলতেন। সে তাজদারের মুখে এসবটা শুনতে চাই। বাচ্চা হবে না এসব নিয়ে সে কিভাবে, তার মতামত কি? কারণ উনি নিজেই তো বিয়ের শুরু থেকে বাচ্চা বাচ্চা করছিল। তাজদার স্পষ্টভাবে বলল, তোমার হরমোনাল প্রোফাইল পরীক্ষা করা হয়েছে, অনিয়ম দেখা গেছে, গর্ভধারণ করা সম্ভব নয় বলেছে। মানে সবাই যা ভাবছে তা ভুল। ক্লিনিক্যাল কমপ্লেন্টগুলো তো মিলে যাচ্ছে, তাই না? হুম। রিপোর্ট বলেছে তোমার গর্ভাশয় স্বাভাবিক আকারে, ওভারি সামান্য স্টিক, ফলোপেন্টি ব্লকড নয়, হালকা হাইপোথাইরয়েডিজম আছে, মানে গর্ভধারণের সমস্যা কম, আর হালকা গ্যাস্ট্রিক ইরিটেশন আছে। কোনো গুরুতর সমস্যা নেই। আমি এসব নিয়ে ভাবতে চাই না। বাড়ির কাউকে যদি কিছু বলতে হয় আমি বলে দেব। শায়না ঢোক গিলে বলল, কিন্তু বড় আম্মু বলেছে। বলবেই, সবাই যেটা ভেবেছে, সম্ভাবনা কম বলেছে। একেবারে হবে না সেটা তো বলিনি। এসব নিয়ে এত মাথা ব্যথার কি আছে? ইউকে গিয়ে ট্রিটমেন্ট করাবো, আর একটা মাস সময় মাঝখানে। এখন ফোকাস অন্যদিকে চলে গেলে সমস্যা। শায়না চুপ করে রইল। প্রেগন্যান্সি কিট আনতে বলেছিল সে, এখন জিজ্ঞাসা করতেও লজ্জা লাগছে। তাজদারের ফোনে কল এলো। সে ফোনটা রিসিভ করে কানে তুলে বলল, হ্যাঁ বলো। তৌসিফ ওপাশ থেকে বলল, আরেকটা সিদ্দিকী সাহেব এসেছেন। আলহামদুলিল্লাহ, সুস্থ আছি দুজনেই। হ্যাঁ আছে, তুমি কাল সকালে এসো। শাইনার রিপোর্ট এসেছে কিনা জিজ্ঞেস করেছে বড় আম্মা। হ্যাঁ এসেছে, বাড়িতে আসুক, বলবো সবাইকে। ফোন রাখার পর শায়নার দিকে তাকালো। সে বলল, ছেলে হয়েছে। শায়না আলতো করে হাসলো। ভাবি আর বাচ্চা সুস্থ আছে? হুম। তাজদারের কথার ধরন দেখে শায়না চুপচাপ রইল। তাজদার কফিটা শেষ করতে করতে তার দিকে তাকালো এক পলক। শায়নার মুখটা কালো হয়ে গেছে। তাজদার চোখ সরিয়ে নিল দ্রুত। এত অস্থির লাগছে কেন? সে কফিটা শেষ করে দ্রুত বেরিয়ে গেল। শায়না সেটা খেয়াল করলো। বাচ্চা আসবে না এটা শোনার পর তাজদার সিদ্দিকের আচরণে পরিবর্তন এসেছে। আগের মতো মজা করছে না। নইলে বাইরে থেকে এসে শায়নার গালে অথবা কোমর একটা চিমটি মাস্ট। শায়নার দম বন্ধ লাগছে, চোখ ঝাপসা হচ্ছে। এমন না যে তাজদার সিদ্দিকের অ্যাটেনশন পাওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু সারা জীবন এমন একটা মানুষের সাথে সে কি করে কাটাবে যে বাচ্চা হবে না শুনে সাথে সাথে আচরণ পাল্টে ফেলেছে। শায়না দরজাটা বন্ধ করে কেঁদে নিল। তার কান্নাগুলো চার দেয়াল ছাড়া কারোর দেখার অধিকার নেই। তারপর আবারও সে পড়ায় ডুব দিল। ইউকেতে নিশ্চয়ই ভালো ট্রিটমেন্ট আছে। নিজের ভাবনায় সে নিজেই আশ্চর্য হলো। পরে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য রাতারাতি পাল্টে গেল। এখন মনে হচ্ছে মা হওয়াটা তার জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে। আর হতে না পারলে যত্নবান তাজদার সিদ্দিকীকে আর পাওয়া যাবে না। ভাবতে ভাবতে তার চোখ আবারও ভিজে উঠল। তাজদার ঘরে ঢুকে পড়ল, বলল, মমতাজ, ছাদে চলো। শায়না দ্রুত চোখ মুছে নিল। তাজদার তাকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে গেল ছাদে। রাতের আকাশটা স্বচ্ছ, দূর থেকে নেড়ি কুকুরের ডাক ভেসে আসছে। শায়না এত সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপাচ্ছে, খুব কষ্টে সিঁড়ি বেয়ে ছাদে উঠে। তাজদার তাকে আচমকা পাজা কোলে করে কোলে তুলে নিল। শায়না তার গলা জড়িয়ে ধরে তার মুখের দিকে তাকালো। তাজদার উঠতে উঠতে বলল, পার্ট অফ দ্য এক্সপিরিয়েন্স। শায়না কথাটা শুনে আলতোভাবে হাসার চেষ্টা করলো। হঠাৎ তাজদারকে প্রশ্ন করলো, আপনার কি আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে? তাজদার তার মুখের দিকে তাকালো না, অন্যদিন চোখের দিকে তাকিয়ে কথা বলে। শায়না না তাকালে শায়নাকে জোর করে তাকাতে বাধ্য করে। আজ তার আচরণ এত অস্বাভাবিক। আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না। সত্যি করেন না? জানিয়ে করি তা প্রকাশ করি না। আপনি নিজের অজান্তেই তা প্রকাশ করে দেন।
তাজদার এতক্ষণ পর তার মুখের দিকে তাকালো। ছাদে এসে পড়ায় সায়না তার কোল থেকে নেমে গেল। চাহনিটা বেশিক্ষণ স্থির হতে পারল না। ছাদে তারা অনেকক্ষণ ছিল। পাশাপাশি দাঁড়িয়ে আকাশে চাঁদ তারাগুলো দেখলো। পাশাপাশি দাঁড়িয়েও চাঁদের মতো নিজেদের নিঃসঙ্গ মনে হলো। সায়না কেমন আনমনা হয়ে দাঁড়িয়েছিল চুপ করে। তাজদার তার পেছনে এসে দাঁড়ালো। সায়না কিছু বুঝে ওঠার আগে তার ঘাড়ে আর কান আর গলার আশেপাশে মুখ ডুবিয়ে চুম্বন করে বলল। সায়না শাড়ি আঁকড়ে ধরল দুহাতে। তাজদার তার পেছন থেকে সরে গিয়ে রেলিংয়ে দু হাতে ভর দিয়ে দাঁড়ালো। সায়না তার দিকে চেয়ে রইল। এই সায়না মমতাজকে চায় না মানে? আর এক মুহূর্ত সে দাঁড়ালো না। এত সত্যি একটা কথা এভাবে বলে দিতে পারলো। 2-3 দিন পর ঝিমলিকে নিয়ে আসা হয়েছে বাড়িতে। উৎসব আমেজ, মেহমান আসছে একের পর এক। শাহেদা বেগম এসে সায়না হাত ধরে বললেন। শানু, ডাক্তার দেখাসনি? সায়না বলল, ডক্টর বলেছে কোনোদিন মা হতে পারবো না। আমাকে জ্বালিও না তো আম্মা। মেহমান সামলাতে গিয়ে সবাই নাস্তানাবোধ। তাজদার অসম্ভব বিরক্ত। সায়না একবার ঘরে আসতে সে দরজা বন্ধ করে দিয়ে সায়নাকে বলল। কি সমস্যা কি সাইনা? পড়ার টেবিল ছেড়ে এসব কি? সায়না বলল, আমাকে নিয়ে যাবেন সাথে করে? তো ওই দিন ছাদে যে বললেন আমায় চান না। তাজদার বিরক্ত হয়ে বলল। তোমার সাথে কোনো কথা বলবো না আমি। যাও গিয়ে ঝগড়া করো, যাও। সায়না যাওয়ার সময় বলল। আপনাকে একটা সত্যি কথা বলবো? কি? আপনাকে ডার্ক ব্লু কালার শার্টে খুব মানায়। তাজদারের কুঞ্চিত কপাল মসৃণ হয়ে এলো। সে ঝট করে সায়নার হাত ধরে ফেলে বলল। দ্যাটস মিন আমাকে অন্য শাড়ি ভালো লাগে না? আপনাকে সব শার্টেই ভালো মানায়। তাজদার তার হাত ছেড়ে দিল। সায়না বেরোনোর সময় দেখলো তাজদার সিদ্দিকী আয়নায় নিজেকে দেখছে। সায়না আলতো হেসে বেরিয়ে গেল। রান্নাঘরে যেতে মনে হলো ভাতের মাঠটা কেমন গন্ধ ঠেকছে তার। আইএলটিএস পরীক্ষার আগের দিনই সায়নার ভীষণ জ্বর এলো। জ্বর নিয়ে সে পরীক্ষা দিয়েছে। কতটা ভালো করেছে নিজেও জানে না, কিন্তু খুব ডিপ্রেশনে ছিল সে। তাজদার তাকে ভরসা জুগিয়েছে, সান্ত্বনা দিয়েছে, ভালো কিছুই হবে। সায়নার বোনের বাড়িতে দাওয়াত দিয়েছে তাদের। তাজদার যেতে পারবে না বলে দিয়েছে। সে সায়নাকে কোথাও যেতে দিতে চাইছে না। এটা নিয়ে সায়নাদের বাড়িতে বেশ গন্ডগোল লেগে গেছে। সায়নার বড় বোন বলেছে, তোমাদের ছোট্ট জামাইকে জীবনেও আর দাওয়াত দেব না আম্মা, দেখে নিও, কোনো যোগাযোগ রাখবো না। অত হ্যাডামওয়ালা মানুষের দরকার নেই আমাদের। সাইদা বেগম সায়নাকে সবটা বলল। সায়না অসুস্থ ছিল তাই শান্তভাবে বলল। তুই তো জানিস উনি কেমন। আমি এখানে কি করব বল? আমাকে বলছে আমি হুট করে গিয়ে একদিন ঘুরে আসব, দাওয়াত লাগবে না। আপা খেপে গিয়ে বলল, দরকার নেই আসার। তোর বড়লোক জামাই না এলেও চলবে, তুইও আসিস না। সায়নার আইএলটিএস স্কোর সন্তোষজনক আসেনি, তবে এটুকু যথেষ্ট ছিল স্পাউস ভিসার জন্য। তাজদার সকাল থেকে তাকে ব্যঙ্গ করে যাচ্ছে। এটা কোনো স্কোর হলো? তোমাকে গাইড করে আমি রীতিমতো অপমানিত বোধ করছি। ভালো স্কোর আনতে পারলে আমার নাম হতো। এখন এত বদনাম নিয়ে আমি ঘুমব কি করে বলো তো? বরকে সময় না দিয়ে এত পড়াশোনা করে কি লাভ হলো? সায়না চুপ করে দেখে যাচ্ছে। ইচ্ছে করে তাকে রাগাতে চাইছে। এই স্কোর তার জন্য অনেক বেশি, অনেক অনেক বেশি। তাজদার বক বক করছিল ঘরময় পায়চারি করে করে। সে ভীষণ হতাশ হয়েছে। স্টুডেন্ট বউ বলে বেঁচে গিয়েছে। অন্য কেউ হলে আজ মায়ের একটাও মাটিতে পড়তো না। সায়নার বাবা মিষ্টি পাঠিয়েছে বাড়িতে। সায়না দুটো মিষ্টি প্লেটে তুলে নিয়ে ঘরে এলো। তাজদারকে বলল, নিন মিষ্টি খান, আব্বা পাঠিয়েছে। তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো। প্লেটে থাকা মিষ্টির দিকে তাকিয়ে বলল, মিষ্টি। সায়না আলতো হেসে বলল, পাশ করেছি না। সে মিষ্টি কেটে তাজদারের দিকে বাড়িয়ে দিল। তাজদার চামচটা তার দিকে ঠেলে দিল। সায়না মিষ্টিটুকু খেয়ে নিল কপাল কুঁচকে। তাজদার বলল, মিষ্টি মুখ তোমার করা জরুরি, কেন? কারণ খুশিটা তোমার বেশি। সায়না একটু মন খারাপ করে বলল, আপনার তো জানা উচিত যে আমি ইংরেজিতে এতটাও ভালো না। এত স্কোর পেয়েছি, এটা আমার কাছে অনেক। তাজদার আর কোনো কথা বলল না। সায়না বলল, মিষ্টি খাবেন না? তাজদার মিষ্টি খেলো। সায়না জানতে চাইল, মজা? মিষ্টি যেমন হয়। সায়না মুখ মোচড় দিয়ে চলে গেল। সায়নাদের বাড়িতে তার বড় আপা মেজো আপা এসেছে। সায়নাকে যেতে বলেছে। সায়না তিতলিকে নিয়ে ওই বাড়িতে গেল বিকেলের দিকে। আফসার সাহেব মেয়েকে দেখে জড়িয়ে ধরলেন, বললেন, মাঝে মধ্যে তো আসতে পারিস রে মা। সায়না কিছু বলল না। কেন সে আসে না সেটা সবারই জানে। পুডিং খাওয়ার সময় সায়না বলল, আমার ডিমের গন্ধ লাগছে বেশি, এসেন্স দাও নাই? তিতলি খেতে খেতে বলল। কই, তেমন গন্ধ লাগছে না। সায়না বলল, না লাগছে। তাহলে তুমি খাও এসব। নুডলসেও ডিম দিয়েছিল শাহিদা বেগম। সায়না বলল। নুডলসেও ডিম দিয়ে ভরিয়ে দিয়েছো আম্মা? শাহিদা বেগম বলল। তোর হয়েছেটা কি বলতো? দাদিমা হেসে বলল। কাজ সারছে মনে হয়। বলে তিনি ঠোঁট টিপে হাসলেন। সায়নার একটু রেগে তাকালো। শাহিদা বেগম চবর্গীয় শব্দ করে বললেন, আহা আম্মা, আপনি ওকে খুঁচায়েন না। সায়নার মন খারাপ দেখে বড় আপা মেজো আপা বলল, আল্লাহ চাইলে
অসম্ভব সম্ভব হয়। এগুলো কোনো সমস্যা না। বিদেশে ভালো চিকিৎসা আছে। তাজ ভাই চিকিৎসা করাবে, চিন্তা করিস না। বড় দুলাভাই এসে বসলো তাদের সাথে, বসতে বসতে বলল, শানু, পড়ালেখা তাহলে ছেড়েই দিচ্ছিস? সায়না চোখ। তিতলি মনে মনে বলল, আবার খোঁচা দিচ্ছে দেখো। বড় আপা বলল। সায়না খেতে লাগলো চুপচাপ। শাহিদা বেগম বলল, রাতে খেয়ে যাবি। সায়না তিতলির দিকে তাকালো। তিতলি হাসলো, বলল, থাকবে, ভাইয়াকে পরে বুঝিয়ে বলবে। শাহিদা বেগম রান্না করেছিলেন মাটির চুলায়। বেশি রান্না করতে হলে উনি মাটির চুলায় রান্না বসান, গ্যাসের চুলায় বড় পাতিল বসান না। সায়না মায়ের পাশে বসে বসে রান্না দেখলো, কথাবার্তা বলল। শাহিদা বেগম সাহস দিলেন, বললেন, তাহাজ্জুদ পড়িস নিয়মিত, আল্লাহ ফিরাবেন না। এগুলো নিয়ে টেনশন করিস না শানু। জামাই কিছু বলছে? সায়না দুপাশে মাথা নাড়ল। মায়ের সাথে গল্পগুজব করার সময় সে পেঁয়াজের বাটিটা সামনে থেকে সরিয়ে রাখলো। কাঁচা পেঁয়াজের গন্ধটা অসহ্য লাগছে। ভাতের মার উঠতেই সায়না সেখান থেকে চলে গেল। মশলা কষার ঘ্রাণটাও নিতে পারছে না সে। শাহিদা বেগম তার আচরণ দেখে চিন্তিত হলেন। সায়না রাতে খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার সময় দেখলো তাজদার উঠোনে দাঁড়িয়ে আনিসের সাথে কথাবার্তা বলছে। বাচ্চারা ছুটাছুটি করছে তাদের আশেপাশে। তাসনুবা ফোনের ছবি দেখতে দেখতে তৌসিফের সাথে কথাবার্তা বলছে এক পাশে দাঁড়িয়ে। কাল তাকে 15টা ড্রেস পরে শ্যুট করতে হবে। তৌসিফ থাকবে ক্যামেরাম্যানের দায়িত্বে। সায়নাকে দেখে তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো। সায়না তার পাশ কেটে বাড়িতে ঢুকে পড়ল তিতলিকে নিয়ে। ঘরে গিয়ে 3 পিসটা পাল্টে নিল। একটা কট সেট পরলো, আরাম দেখে চুলটা বেঁধে ঘরটা গোছগাছ করছিল। এমন সময় তাজদার ঘরে পা রাখলো, রকিং চেয়ারে বসলো আরাম করে। সায়না প্রেসক্রিপশনগুলো ছবি তুলছিল ফোনে। ভাবি দেখাতে বলেছে। তাজদারের দিকে ফিরতে দেখলো তার কাজ দেখছে চুপচাপ। সে জানতে চাইলো, কিছু বলবেন? তাজদার বলল, হ্যাঁ, কি? প্রেসক্রিপশনের ছবি যাকে পাঠাচ্ছ তাকে বলে দিবে তোমার ব্যাপারে ওদের চাইতে বেশি কনসাস আমি। সায়না বলল। তারা জানে সেটা, তাও দেখতে চেয়েছে। সায়না ছবি তুলে পাঠিয়ে দিল। তাজদার গম্ভীর মুখে গটগট পায়ে হেঁটে ঘর ছাড়লো। সায়না বলল, আশ্চর্য, কি হয়েছে আপনার? তাজদার জবাব দিল না। সায়না তার পিছু পিছু কিছু দূর এসে হঠাৎ একটা চিৎকার দিয়ে বসে পড়লো পা ধরে। তাজদার হন্তদন্ত পায়ে হেঁটে এলো, সামনে বসে বলল, কি হয়েছে দেখি। সায়না তার মুখের দিকে তাকিয়ে বলল। কিছু হয়নি। তাজদার রেগে তাকালো। সায়না বলল, যতটা পথ হেঁটে এসেছি ততটা পথ এবার আমাকে দিয়ে আসুন। মানে কোলে তুলে ঘরে দিয়ে আসুন। পারবো না। তাহলে আমিও এইভাবে পা ধরে বসে থাকবো, সবাইকে বলবো আপনি ধাক্কা দিয়েছেন। হোয়াট ননসেন্স মমতাজ। আমি এরকমই, কোলে নিন। তাজদার তাকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, যখন নিতে চাইবো তখন তুমি উঠবে না। যখন নিতে বলবো তখনই নেবেন। আপনি পঙ্গু হয়ে গেলেও। মগের মুল্লুক। হ্যাঁ তাই। বেয়াদব কোথাকার। আপনি বেয়াদবের বর। সেটাই কাল হয়েছে। আরো হোক। সায়নাকে বিছানায় বসিয়ে দিল সে। সায়না বলল, একটা কথা স্পষ্ট করে বলে দিই, যদি কখনো মনে হয় আমাকে সহ্য হচ্ছে না, দয়া করে সত্যিটা বলে দেবেন, আমার খুব উপকার হবে। আমিই আপনাকে ছেড়ে চলে যাব। এবার যান, দরজাটা টেনে দেবেন। তাজদার বেরিয়ে গেল। দরজাটা আরো ভালো করে মেরে দিয়ে সায়না চিৎকার করে বলল, টেনে দিন বলছি। পারবো না। সকালে ঝিমলির বাচ্চাটাকে কোলে নিয়ে সায়না নিজের ঘরে নিয়ে এসেছে। কাকি আর কল্পে সে একদম শান্ত হয়ে শুয়ে আছে। সায়না তার নাকের ডগায় চুমু খেয়ে বলল, কি ভালো শোনা বাবাটা। তিতলি এসে বলল, ওকে আমি আর কোলেই নেব না, খালি গরম গরম হিসু করে। সায়না হেসে বলল, বাবা এবার থেকে একটু ঠান্ডা ঠান্ডা হিসু করবেন কেমন? তিতলি হেসে উঠে বলল, আচ্ছা শোনো না, বাবুর একটা বোন লাগবে কিন্তু। সায়না ঠোঁট থেকে হাসি মুছে গেল। সে মৃদুস্বরে বলল, বুঝলাম। তিতলি বলল, বাবু ওই দেশে হবে নাকি? তাহলে তো বড় হওয়ার পর দেখব, তুমি চলে গেলে আমি কিন্তু খুব একা হয়ে যাব। বড় ভাবি আছেন? আছেন, কিন্তু উনিও ঢাকায় চলে যাবেন। তুমি শ্বশুরবাড়ি চলে যাবে? সেটা আর হবে না, ওই নোভার বাচ্চা বিয়ে না করলে আমার বিয়ে অসম্ভব। সায়না বলল, বড় বোনকে এভাবে বলে নাকি কেউ? তিতলি বলল, আমি বলি বজ্জাতটা বিয়ে করবে না মানে করবে না, নিজে চিরকুমারী থাকবে, আমাকেও রাখবে। তাজদার ঘরে ঢোকার সময় সায়নার কোলে বাবুকে দেখলো। সায়না তাকাতে চোখ সরিয়ে নিল। সায়না বাবুকে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আপনি ওকে কোলে নিয়েছেন কেন? হ্যাঁ। আরেকটু নিন। সায়না জোর করে তার হাতে বাচ্চা দিল। তারপর বলল, এটা কে জানো? চাচু। চেনো চাচুকে? চাচুর কোলে চড়েছ?
সায়না বক বক করেই যাচ্ছিল বাচ্চার সাথে। তাজদার তার মুখের দিকে চেয়ে রইল, মনে মনে বিশাল আক্ষেপ করে বলল, খুশির খবরটা যদি তুমি জানতে। সায়নার খাওয়া দাওয়া বাছাবাছি গন্ধ সইতে না পারা, অল্পতে হাঁপিয়ে ওঠা, কিছুক্ষণ পরপর ঘরে গিয়ে শুয়ে থাকা, বিষয়গুলো রওশনারা আর জোহরা বেগম খেয়াল করছেন কয়েক সপ্তাহ ধরে। ওনাদের অভিজ্ঞ দৃষ্টি ফাঁকি দেওয়া অসম্ভব। আনোয়ারা বেগম বসে নাস্তা খাচ্ছিলেন, ওনারা তখন সেটা বলা বলি করছিলেন। সায়না রান্নাঘরে ঢুকতেই সবার কথা থেমে গেল। কাপে চা ঢেলে আনোয়ারা বেগমের সামনে রাখলো সায়না। আনোয়ারা বেগম বললেন, তুমি খেয়েছো? নাস্তা খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। সকাল থেকে কেউ খালি পেটে থাকে? সায়না উত্তরে কিছু বলল না। বড় আব্বুর জন্য চা নিয়ে যেতে বলেছে। সবার জন্য চা হবে কিনা দেখো, না হলে আবার বসাতে হবে। বড় আব্বু আর মেজো আব্বুকে দিয়ে আসি। যাও। তাজউদ্দিন সিদ্দিকীর সামনে চায়ের ট্রে রাখতে উনি সায়নার দিকে তাকালেন, কথা থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন, ভিসার কাগজপত্র কখন আসছে? চলে আসবে শীঘ্রই। ও তো আমাদের কিছুই বলেনি এখনো তোমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে। সায়না বলল, আজ বাড়ি ফিরলে জিজ্ঞেস করে নিন। তোমাকে কিছু বলেনি? স্পষ্টভাবে কিছু বলেনি। তয়বুদ্দিন সিদ্দিকী বললেন, তুমি বলনি 3-4 বছর পর যেতে পারবে? সায়না চুপ করে রইল। বাড়ির সবাই উপস্থিত ছিল তখন, সবাই একে কথা বলছিল। সায়না চুপ করে শুনল। তাসনুবা সবার কথা শুনে বিরক্ত হয়ে বলল, ওর লাইফ, ওর ডিসিশন, তোমরা কেন ওকে এটা ওটা শিখিয়ে পড়িয়ে দিচ্ছ? আমি বুঝতে পারছি না। ওর কি মুখ নেই? কথা বলতে জানে না? ও ওর জায়গায় স্থির থাকলে ভাইয়া কি করে ওকে সরাবে? ওর যেতে ইচ্ছে না করলে, অনার্স কমপ্লিট করার ইচ্ছা থাকলে যাবে না, ব্যাস। এখানে এত কথা কিসের? আচ্ছা, এত কথা বাড়িয়ে লাভ নেই সায়না, তুমি ওকে বলে দিও তুমি যাবে না। এখনো সংসারের সব কাজবাজ জানো না, একা একা ওখানে সব সামলাবে কি করে? একজন মুরব্বিও নেই। তাজউদ্দিন সিদ্দিকী বলল, হ্যাঁ, ওকে বুঝিয়ে বলবে, আমরাও বলবো। ওখানে ওর জায়গাটা আরও পাকাপোক্ত হোক, তারপর দেখা যাবে। কোর্স টোর্স করেছো, ভালো কথা, ওগুলো পরে কাজে লাগবে। সায়না চুপ থাকতে পারল না, বলল, আমি এভাবে বললে আবারও অশান্তি তৈরি হবে। সবাই চুপ রইল। সায়না জানে অশান্তি লাগলে তখন কেউ তার হয়ে কথা বলবে না। নিজেদের ছেলের সামনে কথা বলার মুরদ নেই কারো। রাতে তিতলি ঝালমুড়ি মাখছে তৌসিফ আর সায়নার সাথে মিলে। ড্রয়িং রুমে সবাই হই হল্লায় মেতে আছে। তাসনুবা তার বাবা চাচার সাথে জরুরি আলাপে ব্যস্ত। রায়হানও তার কথা মনোযোগ দিয়ে শুনছে, তার বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে। তিতলি একটা বোল নিয়ে ঝালমুড়ি মাখছে ফ্লোরে বসে। তৌসিফ চানাচুরের প্যাকেট ছিঁড়ে বোলে ঢালছে। সায়না সব পেঁয়াজ মরিচ কাটাকুটি করে এনেছে, মশলার সাথে সব মিশিয়ে মুড়ি মাখছে তিতলি। সায়না তার পাশে বসে রইল। তিতলি বলল, ব্রো, কাগজ নিয়ে আসো, কাগজে দেবো সবাইকে। তৌসিফ বলল, তুই ঝালমুড়ি বেচবি? তিতলি দাঁত দেখিয়ে হেসে বলল, ইয়েস। এই এই ঝালমুড়ি, ঝালমুড়ি কে নেবেন? ঝালমুড়ি, ও ভাই ঝালমুড়ি। তাসনুবা ধমকে উঠল, তিতলি স্টপ, কি শুরু করেছো? জরুরি কথা চলছে এখানে। তিতলি মুখ মোচড় দিল। তাসনুবা বলল, তুমি মুখ মোচড়ালে কেন? আব্বু তুমি দেখলে? ভাইয়া তুমি দেখেছো? রায়হান বলল, তিতলি সে সরি। তিতলি জিহবা দেখিয়ে বলল, সরি। তাসনুবা আরো খেপে গেল। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো কিন্তু। তিতলি বিড়বিড়িয়ে বলল, বিয়ে দিয়ে দাও, ভালো হয়ে যাব, প্রমিস। তৌসিফ আর সায়না তার কথা শুনে একসাথে হেসে ফেলল। তৌসিফ তার মাথায় চাটি মেরে বলল, ও ভাই, এই পাগল নিয়ে কই যাইতাম। তিতলি বলল, তোমাকে আর ঝালমুড়ি দেব না, পায়ে ধরলেও দেব না, মারলে কেন? বলেই সে বোলটা নিয়ে দৌড় দিল। তৌসিফ তার পেছনে ছুটল। তাজউদ্দিন সিদ্দিকী বলল, এরা কি শুরু করেছে? তৈয়বুদ্দিন সিদ্দিকী বলল, দুটোকেই ঘর থেকে বের করে দাও তৌসিফ। তৌসিফ বলল, আরে আমি কি করেছি? এখন সব দোষ আমার হয়ে গেল? রায়হান বলল, তুই বড় না। তৌসিফ তিতলির দিকে তাকিয়ে বলল, তোকে মাথায় তুলে আচার দেবো একটা, হাতে কাছে পাই। তিতলি হাসতে লাগলো। রসনারা ধমক দিতেই তিতলি সুরসুর করে নেমে এলো। সবাইকে কাগজে করে ঝালমুড়ি বিলি করলো। সায়নাকে দুটো দিল, বলল, একটা তোমার জন্য আর একটা তোমার বরের জন্য। সায়না বলল, বর খাবে এসব? কেন, তোমার বর শুধু মিষ্টি খায় নাকি? সায়না তার ইঙ্গিত বুঝে পিঠে চড় দিয়ে বলল, দুষ্টু। তিতলি হেসে সরে গেল। তাজদার কিছুক্ষণ পর বাড়ি ফিরেছে। সায়না দরজার কাছে এগিয়ে এসে তার হাত থেকে ফলমূলের ব্যাগটা নিয়ে নিল, বলল, আজ এত দেরি কেন? তাজদার বলল, বন্ধুদের সাথে ছিলাম। সায়না বলল, বন্ধুদের সাথে ঘুমোতে পারলেন না?
তাজদার তার দিকে কপাল কুঁচকে তাকালো। শায়না তার কপালে আঘাতের মতো কিছু একটা দেখলো। কপালে কি হয়েছে? কিছু না। শায়না আর কিছু বলল না। তাজদার ভিতরে আসতে সবাই একসাথে জানতে চাইলো কপালে কি হয়েছে। তাজদার বলল, একটা অটোরিক্সা চলে এসেছিল, গাড়ি থেকে নামার সাথে সাথে ওটার সাথে ধাক্কা লেগেছে, সিরিয়াস কিছু না। সবাই তাকে আর কোনো রকম প্রশ্ন করলো না। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল। মাঝরাত তখন হঠাৎ শায়নার ঘুম ভেঙে গেল। সে দেখলো তাজদার বিছানায় বসে মেঝেতে পা রেখে নিচু হয়ে কিছু একটা দেখছে। শায়না উঠে বসলো, বলল, কি হয়েছে? তাজদার তার দিকে তাকিয়ে বলল, একটু গরম পানি আনা যাবে? কি হয়েছে সেটা বলবেন তো? শায়না কৌতূহলে হেঁটে এসে সামনে বসলো। দেখলো তাজদারের পায়ে মারাত্মক জখম হয়েছে। শায়নার গা গুলিয়ে এলো। সে গরম পানিটা নিয়ে এসে আচমকা বমি করা শুরু করলো। তাজদার মহাবিপদে পড়ে গেল। পায়ে ভর রেখে শায়নাকে ধরতেও পারছে না, আবার ওর বমি থামাবে এমন কোনো পথ খুঁজে পাচ্ছে না। শায়নার পেট বুক খিচে গেছে, গলায় তেতো পানি বেরোচ্ছে। আনোয়ারা বেগম এসে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, বললেন, ইমা, তোমরা বড় বউ এখনো ঘুমাওনি? তোমাদের বাইরে কি অবস্থা? বউ এইভাবে বমি করছে কেন? তাজদার বলল, আগে ওকে ধরো, ভেবেছিলাম এটা তেমন কিছু সিরিয়াস কিছু হবে না, এখন দেখছি রক্ত পড়ছে, মেবি এটা সেলাই দরকার। আনোয়ারা বেগম শায়নার পিঠে মালিশ করে দিতে লাগলো। তিতলি চলে এসেছে। আনোয়ারা বেগম বললেন, যাও মালটা অথবা লেবু নিয়ে আসো। রসনারা ঘুম থেকে উঠে তাজদারের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। শায়না মুখে পানির ঝাপটা দিল, কুলি করলো। আনোয়ারা বেগম তার চোখ মুখ তোয়ালে দিয়ে মুছে দিতে দিতে হাসি মুখে বললেন, বুঝলে দাদু ভাই, মনে হচ্ছে আমরা খুশির সংবাদ পেতে চলেছি। শায়না হক চুকিয়ে গেল। জোহরা বেগম বললেন, আমি সবার আগে বলেছি কিন্তু আম্মা, আপনারা আমার কথা বিশ্বাস করেনি। ওই ডাক্তারগুলো কি ফালতু কথা বলেছে কে জানে। তিতলি বলল, আমি আপুকে বলে আসি। রসনারা তাকে থামিয়ে দিলেন, না, এভাবে বলা ঠিক হবে না। সবাই শায়নাকে ঘিরে কথাবার্তা বলছিল। শায়না এক ফাঁকে তাজদারের দিকে তাকালো। সে তাকানোর সাথে সাথে তাজদার চোখ সরিয়ে নিল, পা নিয়ে সোজা দাঁড়িয়ে পড়ল, বলল, তিতলি, তৌফিককে ডাকো, বেরোবো। এভাবে বসে থাকলে সমস্যা হবে। সবাই এবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঘর খালি হতে শায়না তাজদারের দিকে আবারও তাকালো। তাজদার তার দিকে তাকালো না। শায়না তার মুখের দিকে চেয়ে রইল যতক্ষণ ঘরে ছিল। সকালের কাজে বেরোনোর সময়ও শায়নার সাথে কোনো রকম কথা বলল না তাজদার। শায়নার খটকা লাগছিল কেমন। সকালে এইসব নিয়ে শাহিদা বেগমের সাথে বেশ কথাবার্তা বলছিলেন। রসনারা বললেন, আমি বাড়িতে এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তুমি যদি কিছু করতে পারো দেখো। আরেকটা ডাক্তার দেখানো উচিত ছিল। যে দেখেছে সেই বলেছে তোমাদের বইয়ের অসুখে ধরেছে, কিন্তু রিপোর্ট তো অন্য কথা বলছে। বুঝতে পারছি না কিছু। শাহিদা বেগম চালাকি করে বললেন, শানুকে একবার বাড়ি পাঠান তাহলে, আমি দেখি কিছু করা যায় কিনা। রসনারা তিতলির সাথে করে শায়নাকে পাঠালো ওই বাড়িতে। যদিও তাজদার বলেছে তার অনুমতি ছাড়া কোথাও না যেতে। বাড়িতে মেজো আপা ছিল, স্বাভাবিক কথাবার্তা, খাওয়া দাওয়া চলল। শেষের দিকে শায়নাকে ঘরে ডেকে নিয়ে সাবরিন বলল, এই কিটটা নে। শায়না কিটটা চেনে অবাক হয়ে বলল, এটা কেন আপা? এটা দিয়ে একবার চেক দিস তো। আম্মা বলতেছে তোর সব লক্ষণ নাকি অন্য কথা বলতেছে। আওয়াজ করিস না, কেউ না জানার আগে একবার দেখ, পিরিয়ড মিস গেছে না। শায়না কপাল কুঁচকে চেয়ে রইল, আস্তে করে বলল, হ্যাঁ। কিটটার দিকে চেয়ে রইল সে। সাবরিন বলল, সকালে দিস, তাহলে ভুলভাল আসবে না। তাজ ভাইকে এই ব্যাপারে কিছু বলিস না কেমন? শায়নার বুকটা ধরফর করছিল তখন। তাহলে ওই রিপোর্টটা ভুল আসবে কেন? সে শ্বশুর বাড়ি চলে গেল। রাতে তাজদার বাড়ি ফিরতে সে ধীরে সুস্থে তাজদারের সামনে গিয়ে পড়ল, আমার মনে হয় অন্য অন্য একটা ডক্টর দেখানো উচিত। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে। শায়না চোখ সরিয়ে নিল। তাজদার জগ থেকে পানি ঢাললো গ্লাসে, পানি খেয়ে নিয়ে বলল, তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি তোমাকে মিথ্যে বলছি? না মানে সবাই বলছে এক কথা, ডক্টর বলছে অন্য কথা। সবাই কি বলেছে? শায়না মুখ ফুটে কিছু বলল না। তাজদার বলল, ওরা কি ডাক্তার যে ওদের কথা বিশ্বাস করছো? ওরা বললো আর সেটা সত্যি হয়ে গেল। আম্মা বলছে আপনি না দেখাতে চাইলে ভাইয়া। তাজদার গ্লাসটা শব্দ করে রাখলো টেবিলে। শায়না হালকা কেঁপে উঠে গ্লাসটার দিকে ফিরে তাকালো। তাজদার গর্জে বলল, তুমি আবার ওই বাড়িতে গেছো? আমার বাড়িতে আমি যাব না? না, যাবে না। আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যাবে না। কথাটা শায়নার ভালো লাগেনি, তাই সে তাকে আর কিছু বলল না। রাতে তার ঘুম হলো না। পাশে ঘুমিয়ে থাকা তাজদার সিদ্দিকের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। সে পাটা দেখলো, কপালের ক্ষতটা দেখলো, তারপর গ্লাসে পানি ঢেলে পানি খেয়ে গলা ভিজালো। তারপর ফোনটা হাতে নিয়ে স্প্যারোস গ্রুপে একটা পোস্ট করলো। কমেন্টে সবাই আম্মা আর বড় আম্মার মতো বলল।
বলল, এটা নিয়ে আপনার বড় চালাকি হতে পারে, আপনাকে দমিয়ে রাখার জন্য কিংবা পড়াশোনা থামিয়ে ইউকে নিয়ে যাওয়ার জন্য। এখন এমন রিপোর্ট বানানো যে আপনি বাপের বাড়ি চলে যান, ভালো একটা ডাক্তার দেখান, আর রিপোর্ট ভুল হলে আপনি ওই ডাক্তারের নামে মামলা করবেন, আর আপনার হাজবেন্ডকে কি করবেন সেটা আপনার ব্যাপার। শায়না সকাল সকাল ঘুম থেকে উঠে প্রেগন্যান্সি টেস্ট করলো। থরথর করে কাঁপছিল তার হাত জোড়া। রেজাল্ট পজিটিভ দেখে চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। ওয়াশরুম থেকে বেরোনোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে সে। যে মানুষটা তাকে এত জঘন্য একটা মিথ্যা কথা বলতে পারে, তার বাচ্চার মা হতে পারবে না ভেবে সে ক্ষণিকের জন্য আফসোসে মরে যাচ্ছিল। বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ল সে। তাজদারের ঘুম ভাঙতেই কপাল আর পায়ে হালকা চিনচিনে ব্যথায় টান অনুভব করলো। ধীরে ধীরে চোখ মেলে চারিপাশটা দেখলো। বিছানার পাশে চাদর কুঁচকে আছে। সে হাত বুলিয়ে বুঝলো অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে, তার মানে শায়না উঠে গেছে অনেক আগে। আলসেমি ভরা ভঙ্গিতে আর মোড়া ভেঙে তাজদার পা নামালো। ভারী শরীর নিয়ে ধীর পায়ে ওয়াশরুমের দিকে গেল। মুখে পানি ছুঁড়ে যখন সামান্য সতেজ হলো তখনই তার চোখ হঠাৎ থেমে গেল সিঙ্কের পাশে রাখা ছোট্ট বাক্সটার দিকে। প্রেগন্যান্সি কিট। চোখ বড় হয়ে গেল তার। চক্ষু ছানা পড়া। সাদা প্লাস্টিকের সরু দাগটার উপরে স্পষ্ট লাল রেখা। বুকের ভেতরে ঢাকের মতো বাজতে লাগলো তার হৃদস্পন্দন। সে কি ভুল দেখছে? কপাল জুড়ে অদ্ভুত গরম লাগছে। দুহাত ভরে বারবার পানির ঝাপটা দিল মুখে। শ্বাস দ্রুত ওঠানামা করছে। পানির ফোঁটায় ভিজে যাওয়া চোখ মুছে আবারও তাকালো সেই কিটটার দিকে। না, এটা কোনো ভ্রম নয়, এটা সত্যি, একেবারে স্পষ্ট লাল দাগ। চারিপাশটা নিস্তব্ধ হয়ে গেল তার কাছে। কানে শুধু নিজের বুকের ভেতরে তীব্র ধকধক শব্দ হচ্ছে। সে কিটটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর দ্রুত বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। ঘরের চারিপাশে একবার চোখ বুলিয়ে থামলো টেবিলের দিকে। সেখানে নাস্তার ট্রে রাখা আছে। ট্রেটাতে সাজানো গরম দুধে ভেজানো ওটস, তার উপর ছোট ছোট কাটা ফল আর ছড়ানো বাদাম। পাশে রাখা আছে হোল হুইট আটা, রুটি, সাথে সেদ্ধ ডিম আর টাটকা শশার টুকরো। তাজদার তিতলিকে ডাক দিল। কিছুক্ষণ ডাকাডাকির পর তিতলি এলো। তাজদার রেগে জানতে চাইলো, এতক্ষণ ধরে ডাকছি তোমাকে, এখন আসার সময় হলো? শায়না কোথায়? খাচ্ছো? তাজদার চিন্তিত মুখে ঘরে ঢুকে গেল দেখে তিতলিও চলে গেল। তাজদার চিন্তিত মুখে অল্প অল্প করে খেয়ে নিল। বেশ খিদে লেগেছে। খাওয়ার ফাঁকে শায়না ঘরে এসে কুচকানো বিছানা ঠিক করলো। তাজদার খাওয়া শেষ করে তার দিকে চেয়ে রইল। শায়না নাস্তার ট্রেটা নিয়ে বেরিয়ে গেল। তাজদার কিছু বলতে চেয়েও আর পারল না। অনেকক্ষণ ঘরময় পাইচারি করার পর শায়না ফের ঘরে এলো। তাজদার তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু কোথা থেকে কথা শুরু করবে বুঝে উঠতে পারছে না। শায়না ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে ভাঁজ করতে করতে ঘড়ির কাঁটার দিকে একবার তাকালো। তারপর আলমারির সামনে গিয়ে থামলো চাবিটা হাতে নিয়ে। চাবি মোচড় দিতেই তার হাতের উপর একটা হাত এসে থামলো। শায়না থেমে গেল। তাজদার তাকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে জড়িয়ে ধরে ফেললো। মাথাটা তার বুকের সাথে চেপে ধরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।